সুপ্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে আজকের সবচেয়ে বার্নিং ইস্যু জুলাই ঘোষণাপত্র। এই জুলাই ঘোষণাপত্রে কি থাকছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটু পেছনে ফিরে নিয়ে যাচ্ছি। পেছনে যদি আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্রের প্রেক্ষিতটা কেন সূচনা হয়েছিল, যখন 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলন চরম আকার ধারণ করে, তখন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার অনেক চেষ্টা করে আন্দোলন দমাতে এবং ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা তৎকালীন সরকারের প্রধান হিসেবে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং এরপর থেকেই যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, এই ঘোষণাটুকু আনার জন্য ছাত্র জনতার তীব্র দাবি ছিল এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির সামনে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। তো আমরা আসলে দেখছি যে জুলাই ঘোষণাপত্রে যতটুকু বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, জুলাই ঘোষণাপত্রে মোট 26টি দফার কথা উল্লেখ আছে। প্রথম 21টি দফাতে বলা হয়েছে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মানুষের অতীত ইতিহাস, ঐতিহাসিক বিভিন্ন ঘটনা এবং গণতান্ত্রিক সংগ্রাম, এই বিষয়গুলো 21টি ধারাতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপর রয়েছে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা, মানে কোন অবস্থাতে, কি কারণে এবং কোন প্রক্রিয়ায় জুলাই অভ্যুত্থানের সূচনা হয়েছিল এবং এর সমাপ্তি কিভাবে এবং এ আন্দোলন কিভাবে তীব্রতর অবস্থায় গেল, সবকিছু মিলে এটা একটা বিস্তারিত বর্ণনা এখানে থাকছে। এরপরেই থাকছে এখানে যে শেখ মুজিবুর রহমানের আমলের সংবিধানের সংশোধন এবং সে সময় যে অন্যান্য দলের কথা বলার সুযোগকে রহিত করা হয়েছিল সে বিষয়ে একটি বিশদ বর্ণনা। পিলখানা ট্র্যাজেডি ও শাপলা চত্বরে গণহত্যার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ আছে এবং এখানে কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে যে কিভাবে পিলখানা ট্র্যাজেডি ঘটেছে এবং পিলখানা ট্র্যাজেডির পেছনের অন্তর্নিহিত তাৎপর্য কি এবং পিলখানা ঘটনায় কারা কারা নিহত হয়েছে, তাদের পরিবারকে কি পরিমাণ সাহায্যের সহযোগিতা করা হয়েছে এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কতটুকু স্বীকৃতি প্রদান করা হয়েছে। আর এখানে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিত বর্ণনা করা হয়েছে এবং শাপলা চত্বরে ঘটে যাওয়া এই ঘটনার কারণে রাজনৈতিক অঙ্গনে কি প্রভাব বিস্তার করেছিল এই বিষয়টি এখানে আলোচনায় প্রাধান্য পেয়েছে। এরপরই রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করার কারণ, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিধি এবং কার্যক্রম নিয়ে পরবর্তী সময়ে যে জাতীয় নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রেক্ষিত উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে বলা হয়েছে। এখন এখানে উল্লেখ আছে যে রাষ্ট্র আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যায়। জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে দীর্ঘ 3টি নির্বাচনে জনগণের কোন রকমের সংশ্লিষ্টতা ছিল না এবং সেই নির্বাচনগুলো একচেটিয়া হয়েছে এবং বিএনপি, জামাত সহ বড় বড় রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং সেখানে আওয়ামী লীগ তাদের একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। আওয়ামী লীগ শাসনামলের গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন অপকর্মের উল্লেখ রয়েছে জুলাইয়ের ঘোষণাপত্রে। সব ধরনের নিপীড়ন, নির্যাতনকে তুলে ধরা হয়েছে জনসম্মুখে, জনমানুষের সামনে তথ্য আকারে আসেনি এবং এগুলি সম্বন্ধে সাধারণ মানুষ কিছুই জানত না। রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের উপযুক্ত বিচার, এই বিষয়টিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকে তারা রাষ্ট্রীয় সম্পদ যেভাবে পাচার করেছেন,
টাকা পয়সা যেভাবে দেশের বাইরে পাচার করেছেন এবং দেশে যেভাবে অপব্যবহার হয়েছে, জনগণ এবং সাধারণ মানুষ চায় তার একটি সুষ্ঠু বিচার, এর একটি প্রস্তাবনা জুলাই ঘোষণাপত্রে রয়েছে। আইনের শাসন ও মানবাধিকার বিষয়ে বলা হয়েছে, আইনের শাসন এবং মানবাধিকার একটি রাষ্ট্রের মূল মন্ত্রগুলোর মধ্যে অন্যতম। সেই ক্ষেত্রে দেশে মানবাধিকার যে পরিস্থিতির অবনতি হয়েছিল এবং আইনের শাসনের যে অবলোপনের চেষ্টা করা হয়েছিল, সেই প্রচেষ্টা থেকে বর্তমান সরকার বেরিয়ে আসছে এবং পরবর্তী সময় নির্বাচিত সরকারকেও সেই বিষয়ে সজাগ থাকার জন্য এই জুলাই প্রস্তাবনায় বলা হয়েছে। দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার কথা এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দেশ থেকে দুর্নীতি যদি দূর করা যায়, দেশের যে সম্পদ আছে সেই সম্পদ সীমিত আকারে থাকলেও তা ব্যবহার করে জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন করা সম্ভব। এরপর রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যয় ঘোষণা এবং এ বিষয়ে আগামী ত্রয়োদশ নির্বাচনের প্রেক্ষিত বর্ণনা করা হয়েছে এবং সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর, এমনটি বলা হয়েছে। এছাড়াও আমরা যে ঘোষণাপত্রে আরো কিছু বিষয় আমরা দেখতে পাই, সেটা হলো যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদানের বিষয়টি আছে এবং আমরা যেটা দেখেছি যে ছাত্র গণ আন্দোলন, যেটা গণ অভ্যুত্থান হিসেবে পরিচিত, সেই গণ অভ্যুত্থান যে স্বীকৃতি, এটা ছাত্র জনতার দাবি এবং সাধারণ আমজনতার দাবি, এই স্বীকৃতি রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে প্রদান করার, সেই ব্যাপারে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ চলছে বলেও প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে ঘোষণাপত্রে। বিশেষত সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলে ঘোষণাপত্রে সংযুক্ত থাকবে, অর্থাৎ যে ছাত্র গণ অভ্যুত্থান 2024 এটা সংবিধানের প্রস্তাবনায় থাকবে এবং তফসিল ও ঘোষণাপত্রে সংযুক্ত থাকবে। এই জুলাই সনদ যদি গৃহীত হয় তাহলে ভবিষ্যতে এটা সংবিধানের অংশ হবে, এমনটি জুলাই ঘোষণাপত্রে বিধানে রাখা হয়েছে। তবে একটি বিষয় এখানে উল্লেখ্য যে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের প্রস্তাবনায় না রেখে চতুর্থ তফসিলে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে এই জুলাই ঘোষণাপত্র 5ই আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করার পরেই এই 5ই আগস্ট থেকে এটি কার্যকর বলে ধরে নেওয়া হবে। দর্শক, আসলে জুলাই ঘোষণাপত্রে আমরা যে চুলচেরা বিশ্লেষণ করে দেখলাম, এখানে আসলে কিছু ইতিবাচক এবং রাষ্ট্রীয় ও জনগণের উন্নয়নের বিষয় এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একটা অঙ্গীকার এখানে প্রকাশ পেয়েছে। আশা করছি এই অঙ্গীকারের মাধ্যমে দেশ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সক্ষম হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।